যাকে সারা জীবন বড় ভাবি বলে ডাকার প্রস্তুতি নিয়েছিলাম, আজ বাসর ঘরে সেই আমার বউ সেজে বসে আছে। কিরে শালুক সাহেব, বাসর রাত কেমন কাটলো? মুখ দেখে তো মনে হচ্ছে রাতে চোখ এক করার সুযোগ পাসনি। আমাদের জীবনে যা হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এভাবে পালিয়ে থাকলে কি ভুল বোঝাবুঝি কখনো শেষ হবে? কি বলতে চাও তুমি? এত সহজে কি সব কিছু মেনে নেওয়া যায়? চাইলেই যাই, যদি মানুষটা সঠিক হয়। আর আমার মনে হয় তুমিই আমার জীবনের সেই সঠিক মানুষ। তাহলে আজকে আর কোনো গ্রিন সিগন্যালের অপেক্ষা নয়। আজকে আমার বিয়ে হয়েছে, তাও আবার ভাবির সাথে। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে বিয়েটা হওয়ার কথা ছিল আমার ভাইয়ের, কিন্তু হয়েছে আমার। তার কারণ হচ্ছে আমার বড় ভাই সজীব বিয়ের দিন সকালে পালিয়ে গিয়েছে অন্য একটা মেয়েকে নিয়ে। সে নাকি তাকে ভালোবাসে, আর তাই অন্য কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু এ ব্যাপারে সে আগে কখনোই আমাদের জানায়নি। না হলে তো আমরা একটা ব্যবস্থা করতাম। কাউকে কিছু না বলে বাসায় চিঠি লিখে রেখে চলে গেছে। আর তারপর সকল বাপ চাচারা মিলে আমাকে ধরে বিয়ে করার জন্য। আমি অনেক মানা করলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বাবার এক চোখ রাঙ্গানোই যথেষ্ট ছিল আমার জন্য, তাই বাধ্য হয়ে নিজের থেকে সিনিয়র মেয়েকে বিয়ে করতে হলো। যাকে ভাবি ডাকবো বলে ভেবেছিলাম, সে এখন আমার বউ হয়ে গেছে। ভাবতেই কেমন লজ্জা লাগছে। তার মধ্যে আবার সিনিয়র। বর্তমানে দাঁড়িয়ে আছি বাসঘরের সামনে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ ভেতরে বসে আছে আমার সদ্য বিবাহিত ভাবি, থুক্কু বউ। নাম নীলা। নামটা যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। আমি বুকে একটু সাহস নিয়ে দরজা খুললাম। খুলতেই কাঁচা ফুলের সুবাস নাকে এলো। তারপর ধীরে ধীরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম বিছানায় বধূ বেশে মাথায় ঘোমটাটা দিয়ে বসে আছে নীলা। আমি ধীরে ধীরে বিছানার এক কোনায় গিয়ে বসলাম। এমন নীরবতা যেন ঘরের বাতাসও শব্দ করতে ভয় পাচ্ছে। বাইরের লোকজনের ফিসফাস, হাসাহাসির আওয়াজ ভেসে আসছে, অথচ এই ঘরের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি। নীলা মাথা নিচু করে বসে আছে। বুঝতে পারছি ও আমার মতোই অপ্রস্তুত। হয়তো ওর মনেও একই প্রশ্ন, যে মানুষটাকে স্বামী হিসেবে কল্পনা করেছিলাম সে তো আমি নই। কিছুক্ষণ চুপ থাকার পর গলা খাকারি দিলাম, তুমি, মানে আপনি পানি খাবেন? নিজের কথাতেই নিজের অস্বস্তি আরও বেড়ে গেল। আপনি না তুমি কোনটা বলা উচিত বুঝতে পারছি না। নীলা আস্তে করে বলল, আমাকে তুমি করেই বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, মানে পানি দিব? হুম। আমি টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিলাম। ও মাথা না তুলেই গ্লাসটা নিল। আঙ্গুল ছুঁয়ে গেল মুহূর্তের জন্য। দুজনেই দ্রুত হাত সরিয়ে নিলাম, যেন কোনো ভুল করে ফেলেছে। আবার নীরবতা। আমি সাহস করে বললাম, আজকে যা হয়েছে সেটা আমার ইচ্ছায় হয়নি, তোমারও হয়নি জানি। নীলা এবার একটু মাথা তুলল, চোখ দুটো লালচে, হয়তো অনেক কেঁদেছে। আমি জানি, আপনাকে দোষ দিচ্ছি না। কথাগুলো খুব স্বাভাবিক, খুব শান্ত, তবুও যেন ভেতরে অনেক চাপা কষ্ট লুকানো। আমি ধীরে বললাম, আপনি চাইলে, মানে এই বিয়েটাকে আমরা একটু সময় নিতে পারি, মানে স্বাভাবিক হতে। নীলা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, সময় তো লাগবেই, হঠাৎ করে সবকিছু বদলে গেছে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে প্রেম বা ভালোবাসার কথা ভাবা অসম্ভব। আমাদের মাঝে এখন শুধু পরিস্থিতির চাপ আর অচেনা সম্পর্কের অস্বস্তি। আমি বিছানার একদম পাশে সরে বসলাম। আপনি চাইলে বিছানায় শুতে পারেন, আমি নিচে শুব। না, দরকার নেই, বিছানা বড় আছে, আপনি একপাশে থাকলেই হবে। তারপর দুজনেই বিপরীত পাশে শুয়ে পড়লাম। মাঝখানে বেশ ফাঁকা জায়গা, যেন এই ফাঁকাটুকুই আমাদের বর্তমান সম্পর্কের আসল ছবি। ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে শুধু দুজনের শ্বাসের শব্দ। ঘুম আসছে না কারোরই। নতুন সম্পর্ক, অচেনা মানুষ আর হাজারো অস্বস্তি নিয়ে একই বিছানায় শুয়ে আছি, তবুও যেন অনেক দূরে। সকালটা শুরু হয়েছিল অদ্ভুত এক অস্বস্তি নিয়ে। ঘুম ভাঙতেই
প্রথমে কয়েক সেকেন্ড বুঝতেই পারলাম না আমি কোথায়। তারপর চোখ পড়ল নীলার দিকে। সঙ্গে সঙ্গে সব কিছু মনে পড়ে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম, যেন কোনো শব্দ না হয়। নীলা তখনও ঘুমিয়ে, মুখটা শান্ত, কিন্তু সেই শান্তির নিচে যে কত ঝড় গেছে সেটা আন্দাজ করা যায়। দরজা আস্তে খুলে বাইরে বের হলাম। করিডোরে পা রাখতেই কয়েক জোড়া চোখ আমার দিকে তাকালো। ভাবিদের চাপা হাসি, ফিসফাস সব কিছু যেন কানে বিচ্ছিল। আমি অস্বস্তি লুকিয়ে হালকা হাসলাম। কোনো উত্তর না দিয়ে বাহিরের দিকে চলে গেলাম। মুখে হালকা করে পানি দিতে দিতে আয়নায় নিজের দিকে তাকালাম। মনে হলো এক রাতেই যেন অনেক বড় হয়ে গেছি। ফিরে এসে দেখি দরজা আধ খোলা। ভেতরে নীলা উঠে বসে আছে। ঘুমটা নেই, চুল এলোমেলো, চোখে ঘুম আর অস্বস্তির মিশ্র ছাপ। আমাকে দেখে একটু সরে বসলো। তুমি বাইরে গিয়েছিলে? হ্যাঁ, একটু। ও মাথা নেড়ে চুপ করে রইল। আমিও কি বলবো বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বাড়ি থেকে ডাক এলো নাস্তা খাওয়ার জন্য। নীলা একবার আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে অস্বস্তি, সংকোচ আর পরিস্থিতির চাপে মেনে নেওয়ার ছাপ। আমি ধীরে বললাম, তুমি বসো, আমি দরজা খুলছি। দরজা খুলতেই আমার দুই কাজিন ট্রে হাতে ঢুকলো, মুখে চাপা হাসি। নীলা মাথা নিচু করে রইল। আমি শুধু ট্রেটা নিয়ে টেবিলে রাখলাম। ওরা চলে যেতেই ঘরটা আবার চুপচাপ। আমি বললাম, তুমি আগে খেয়ে নাও। একসাথে খাই। আমরা টেবিলের দুই পাশে বসে নাস্তা করতে লাগলাম। মাঝে টেবিল, আর সেই টেবিলটাই যেন আমাদের দূরত্বের প্রতীক। নাস্তার প্লেটে হাত দিলেও কারো মন খাবারে ছিল না। দুজনেই ধীরে ধীরে খাচ্ছে, যেন সময়টাকে একটু লম্বা করা যায়। বাইরে বাড়ির লোকজনের কোলাহল, আর ভেতরে চাপা নীরবতা। খাওয়া শেষ করে নীলা শাড়ির আঁচলটা ঠিক করল। চোখে মুখে এক ধরনের প্রস্তুতি, পরিস্থিতির সামনে দাঁড়ানোর প্রস্তুতি। দুজন একসাথে দরজা পেরিয়ে বেরিয়ে এলাম। সঙ্গে সঙ্গে কয়েক জোড়া কৌতূহলী চোখ আমাদের ঘিরে ধরল। ফিসফাস, চাপা হাসি, ইঙ্গিত সব কিছু খুবই স্পষ্ট। আমি চেষ্টা করলাম স্বাভাবিক থাকতে। নীলার মুখের ভঙ্গি দেখে বুঝলাম সে নিজেকে সামলে নিচ্ছে কষ্ট করে। ড্রয়িং রুমে বসতেই এক দুলাভাই মজা করে বলল, কিরে, রাত কেমন কাটলো? আমি বিব্রত হেসে বললাম, ঘুম ভালোই হয়েছে। মুখ দেখে তো মনে হচ্ছে না। নীলা মাথা নিচু করে বসে রইল। তার আঙ্গুলের নড়াচড়া দেখে বোঝা যাচ্ছিল ভেতরের অস্বস্তি। আমি কথা ঘুরিয়ে অন্যদিকে নিলাম। কিছুক্ষণ পর সুযোগ পেয়ে বারান্দার দিকে সরে এলাম। একটু বাতাস দরকার ছিল। হঠাৎ টের পেলাম নীলা পাশে এসে দাঁড়িয়েছে। দুজনেই রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে রইলাম। সে আস্তে বলল, সবাই খুব খেয়াল করছে আমাদের। স্বাভাবিক, নতুন গল্প পেয়েছে সবাই। নীলা হালকা নিঃশ্বাস ফেলল। মানুষজনের কথা এত কষ্ট দেয় আগে বুঝিনি। আমি তাকালাম তার দিকে। মুখে কোনো অভিযোগ নেই, আছে ক্লান্তি। চাইলে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারো। না, পালিয়ে গেলে আরো কথা হবে। তার এই সরল উত্তরটা আমাকে অবাক করল। পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা সে আমার চেয়েও বেশি করছে। দুপুর গড়িয়ে বিকেল নামল। আনুষ্ঠানিকতা, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে সময় কেটে গেল, কিন্তু আমাদের মধ্যে যে অচেনা দেয়াল সেটা অটুট রইল। সন্ধ্যার পর ঘরে ফিরতেই দুজনে যেন হাফ ছেড়ে বাঁচলাম। দরজা বন্ধ করতেই বাহিরের শব্দ মিলিয়ে গেল। নীলা চুপচাপ খাটের ধারে বসে চুল খুলে দিল। আমি চেয়ার টেনে বসে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, আজ দিনটা খুব লম্বা ছিল। হ্যাঁ, শেষই হতে চাইছিল না। ঘরে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতায় অস্বস্তির বদলে এক ধরনের স্বস্তি ছিল। যেন দুজনেই ধীরে ধীরে একই বাস্তবতাকে মেনে নিতে শিখছি। রাত বাড়তে থাকলো। আলো নিভিয়ে শুয়ে পড়লাম আগের মতোই দুই প্রান্তে। মাঝখানের ফাঁকাটা এখনও আছে, তবে আগের মতো ভারী লাগছে না। সকালটা ছিল স্বাভাবিক, শান্ত। বাড়ির ভেতর মানুষের শব্দ থাকলেও আমার ভেতরটা যেন নির্জন। নাস্তার টেবিলে গিয়ে বসতে দেখি সবাই আগেই জড়ো হয়েছে।
নীলা চুপচাপ একপাশে বসে, তার চোখে ক্লান্তি কিন্তু মুখে স্বাভাবিক থাকার চেষ্টা। আমি বসতেই দুলাভাই চায়ের কাপ নামিয়ে তাকালেন আমার দিকে, মুখে সেই চেনা হাসি। কিরে, এমন মুখ করে বসে আছিস কেন? বিয়ের পর মানুষ নাকি খুশি থাকে। আমি হালকা হেসে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু তিনি থামলেন না। একটা কথা বলি, তোরা দুজনে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আয়। আমি চমকে উঠলাম। এখন আবার ঘুরতে যাব কেন? কারণ তোদের এখন পার্সোনাল সময় কাটানোর দরকার, যাতে একজন আর একজনকে ভালো করে বুঝতে পারিস। আমি না করতে যাচ্ছিলাম, কিন্তু দুলাভাই থামিয়ে দিলেন। শোন, এটা ঘুরতে যাওয়া না, এটা নিজেদেরকে একটু সময় দেওয়া। আমি নীলার দিকে তাকালাম। সে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে কথাগুলো মন দিয়ে শুনছে। আমি সব ব্যবস্থা করে দেব, তোদের শুধু রাজি হতে হবে। অনেকক্ষণ চুপ থেকে শেষ পর্যন্ত মাথা নেড়ে রাজি হলাম। পরদিন সকালেই রওনা দিলাম। গাড়ি জানালার বাইরে, রাস্তা, গাছ, মানুষ সব পেছনে পড়ে যাচ্ছিল। ভেতরে আমরা দুজন পাশাপাশি বসে, তবুও নিজের নিজের ভাবনায় ডুবে। দীর্ঘ পথ পেরিয়ে যখন সমুদ্রের শহরে পৌঁছালাম, তখন দুপুর। হোটেল রুমে ঢুকে দুজনেই থমকে দাঁড়ালাম। রুমের জানালা খুলতেই সামনে নীল জলরাশি, বাতাসে লবণের গন্ধ। নীলা ধীরে বলল, বাস্তবে বুঝি এত সুন্দর হয়? তার চোখে বিস্ময় ছিল শিশুর মতো। সেই মুহূর্তে প্রথমবার মনে হলো এই মানুষটার সাথে হয়তো সহজভাবে থাকা যায়। বিকেলে সমুদ্রের ধারে গেলাম। বালুর ওপর খালি পায়ে হাঁটছে নীলা, ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। ভালো লাগছে? খুব। ছোট্ট উত্তর, কিন্তু ভেতরে অনেক স্বস্তি। আমরা অনেকক্ষণ পাশাপাশি হাঁটলাম। মাঝে মাঝে কথা হলো, আবার চুপ থাকলাম, কিন্তু সেই চুপ থাকাটা আর অস্বস্তিকর লাগছিল না। সূর্য ডোবার সময় আকাশের রং বদলাতে লাগলো। আমরা পাশাপাশি দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম। অদ্ভুত এক শান্তি নামলো মনে। রাতে রুমে ফিরে নীলা জানালার পাশে দাঁড়িয়ে রইল। আমি বললাম, আজ দিনটা কেমন গেল? মনে হচ্ছে মাথার ভেতর থেকে একটা চাপ কমে গেছে। পরের দিন সকালটা শুরু হলো সমুদ্রের গর্জনের শব্দে। জানালা খুলতেই বাতাস এসে মুখে লাগলো। নীলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। আজ তার মুখে অন্যরকম প্রশান্তি, যেন গতকালের হাঁটা, সমুদ্র দেখা এসব তার ভেতরের চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি বললাম, সকাল সকাল বের হবে? ভিড় হওয়ার আগে গেলে ভালো লাগবে। দুজন নিচে নেমে সমুদ্রের ধারে হাঁটতে লাগলাম। সকালবেলার আলো, ভেজা বালু, কম লোকজন, সব কিছু শান্ত। আমরা পাশাপাশি হাঁটছি, কথা খুব কম, কিন্তু নীরবতাটা আর অস্বস্তিকর নয়। হঠাৎ সামনে একটু দূরে চোখ আটকে গেল। একজন পরিচিত মানুষ দাঁড়িয়ে আছে, পাশে এক মেয়ে। দুজনেই সমুদ্রের দিকে তাকিয়ে। আমি থেমে গেলাম। নীলা খেয়াল করে বলল, কি হলো? আমার গলা শুকিয়ে এলো, কারণ সামনে দাঁড়িয়ে আছে আমার ভাই। নীলা তাকালো সেদিকে। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। কয়েক সেকেন্ড আমরা দুজনেই স্থির দাঁড়িয়ে। ওপাশ থেকে ভাইয়াও আমাদের দেখে ফেলেছে। তার চোখ বড় হয়ে গেল, মুখে বিস্ময়। পাশে থাকা মেয়েটিও তাকালো আমাদের দিকে। চারজন মানুষের চোখাচোখি। মুহূর্তটা এত অস্বস্তিকর যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমি দাঁত চেপে সামনে এগোলাম। ভেতরে জমে থাকা রাগ হঠাৎ করে মাথা তুলল। বাহ, হানিমুনে এসেছ? ভাইয়া বিব্রত মুখে বলল। তুই এখানে? কেন, আসতে পারবো না? পরিস্থিতি অদ্ভুতভাবে টানটান হয়ে উঠল। নীলা আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে। ভাইয়া ধীরে বলল, আগে শান্ত হ, কথা বলি। তারপর সে পাশে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলল, এ হচ্ছে রিয়া, তোর ভাবি। নীলা হঠাৎ তাকালো মেয়েটার দিকে। দুজনের চোখাচোখি হতেই মেয়েটা অবাক হয়ে বলল, নীলা, তুই? নীলা বিস্ময়ে বলল, রিয়া, তুই এখানে? আমি আর ভাইয়া একসাথে তাদের দিকে তাকিয়ে রইলাম।
তারা দুজন যেন মুহূর্তেই পুরনো পরিচয়ে ফিরে গেল। রিয়া হেসে বলল, আরে আমরা তো একসাথে কলেজে পড়তাম। পরিস্থিতির টানটান ভাবটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। যে মেয়ের জন্য ভাইয়া সব ছেড়ে চলে গিয়েছিল সেই নীলার ক্লাসমেট। ভাইয়া আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমার রাগটা পুরোপুরি না গেলেও একটু হালকা হলো। নীলা আর রিয়া নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। পুরনো ক্লাস, শিক্ষক, স্মৃতি। আমরা চারজন কাছের একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। প্রথমে অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কথাবার্তা সহজ হয়ে গেল। ভাইয়া ধীরে বলল, যা করেছি হঠাৎ করেছি, কাউকে বোঝানোর সুযোগ পাইনি, কিন্তু তোর উপর এমন চাপ পড়বে ভাবিনি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, যা হওয়ার হয়ে গেছে। নীলা আমার দিকে তাকালো। রিয়া হেসে বলল, আমরা ভাবছিলাম কেউ চিনবে না এখানে এসে। নীলা হালকা হেসে উত্তর দিল। ভাগ্য এত সহজে ছাড়ে নাকি? এরপর চারজন একসাথে সমুদ্রের ধারে হাঁটলাম। গল্প করতে করতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। মাঝে মাঝে হাসি ঠাট্টা, পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে উঠল। একসময় খেয়াল করলাম নীলা আর আমি পাশাপাশি হাঁটছি। আমাদের হাত অজান্তেই একসাথে চলে এসেছে। এবার আর কেউ হাত সরালাম না। মনে হলো এই অদ্ভুত ঘটনায় হয়তো আমাদের মধ্যে জমে থাকা সংকোচ ভেঙে দিল। সন্ধ্যার দিকে বিদায় নেওয়ার সময় ভাইয়া আমার কাঁধে হাত রেখে বলল, ভালো থাকিস। আমি মাথা নেড়ে বললাম, তুমিও। রাতে হোটেল রুমে ফিরে দরজা বন্ধ করতেই চারপাশ আবার নীরব হয়ে গেল। বাইরে সমুদ্রের গর্জন, ভেতরে হলদে আলো। নীলা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে অনেকক্ষণ চুপচাপ বাইরে তাকিয়ে রইল। আমি বিছানার ধারে বসে ওর দিকে তাকিয়ে আছি। আজ সারাদিনের ঘটনাগুলো মাথার ভেতর ঘুরছিল। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, আজকের দিনটা অদ্ভুত ছিল, তাই না? নীলা হালকা হাসল, কিন্তু সে হাসিতে চিন্তার রেখা ছিল। অদ্ভুত আবার ভালো। আমি কিছু বললাম না। ও নিজে এসে বিছানার একপাশে বসল। জানো, রিয়াকে দেখে আমার খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে। আমি অবাক হয়ে তাকালাম। ভালো? হ্যাঁ, কারণ সে সত্যিই তোমার ভাইয়াকে ভালোবাসে, আর তোমার ভাইয়াও তাকে। কথাটা শুনে বুকের ভেতর জমে থাকা এক ধরনের অচেনা চাপ হালকা হলো। নীলা ধীরে বলল, একটা কথা বলবো? বলো। সে একটু ইতস্তত করল, তারপর বলল, আমরা কি ওদের বাসায় নিয়ে যেতে পারি? আমি ভ্রুকুচকে তাকালাম। মানে? এভাবে দূরে দূরে থাকলে ভুল বোঝাবুঝি কখনো শেষ হবে না। সবাই শুধু গল্প বানাবে, কিন্তু যদি ওরা নিজেরা এসে সবার সামনে দাঁড়ায়, সব পরিষ্কার হয়, তাহলে হয়তো সব সহজ হবে। আর আমরাও তো সব মেনে নিয়েছি, তাহলে আর সমস্যাটা কোথায়? এত সহজে মেনে নেওয়া যায়? চাইলেই যাই, যদি মানুষটা সঠিক হয়। আর আমার কাছে মনে হয় তুমি সেই সঠিক মানুষ, যাকে আল্লাহ আমার জীবনে পাঠিয়েছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এই মেয়েটা এমন কেন? কত সহজে সব কিছু বুঝে যায়। আমাকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, রাগ পুষে রাখলে তোমাদেরই কষ্ট হবে, আর উনি তো তোমার ভাই। সম্পর্কটা ভেঙে গেলে ভালো লাগবে? কিন্তু ভাইয়া রাজি হবে না। তুমি বললে অবশ্যই হবে। কিছুক্ষণ নীরবতা, তারপর মোবাইলটা হাতে নিলাম। ভাইয়ার নামের ওপর আঙুল রেখে কিছুক্ষণ থেমে রইলাম। শেষমেশ কল দিলাম। ওপাশে রিসিভ হতেই সে বলল, হ্যালো। আমি একটু থেমে বললাম, তুমি ভাবিকে নিয়ে আমাদের সাথে চলো। মানে কোথায় যাব? বাসায়। ওপাশে কয়েক সেকেন্ড চুপ, তারপর অবাক গলায়, পাগল নাকি? এখন গিয়ে আগুনে ঘি ঢালবো? আগুন তো আগেই লেগেছে, পালিয়ে থাকলে তো আর নিভবে না। সাহস হচ্ছে না রে। আমি আছি, কিছু হলে আমি সামলাবো। অনেকক্ষণ কথাবার্তার পর শেষমেশ ভাইয়া রাজি হলো। ঠিক আছে, তুই যখন বলছিস যাব। কল কেটে রাখতেই দেখি নীলা আমার দিকে তাকিয়ে আছে।
রাজি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। নীলার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সেই হাসিতে এক ধরনের তৃপ্তি, যেন সে ভেতর থেকে এই সমাধানটাই চাইছিল। পরদিন সকালে আমরা 4 জন একসাথে রওনা দিলাম। গাড়ির ভেতরে পরিবেশটা অদ্ভুত শান্ত। রিয়া আর নীলা মাঝে মাঝে নিজেদের মধ্যে কথা বলছে। আমি আর ভাইয়া সামনে বসে আছি। মাঝে মাঝে চোখাচোখি হচ্ছে, কিন্তু আগের মতো অস্বস্তি নেই। রাস্তা যত কমছে তত বুকের ভেতর চাপ বাড়ছে। বাসায় পৌঁছালে কি হবে কেউ জানি না। গাড়ি বাড়ির সামনে থামতেই মনে হলো সময় ধীরে চলতে শুরু করেছে। গেটের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। আমাদের 4 জনকে একসাথে নামতে দেখে চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি একবার নীলার দিকে তাকালাম। সে মাথা নেড়ে ইশারা দিল সব ঠিক হবে। আমি গভীর শ্বাস নিয়ে সামনে এগোলাম। আমার বুকের ভেতরটা ধকধক করছিল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখি বাবা সোফায় বসে আছেন। মুখটা কঠিন, চোখে রাগ জমে আছে স্পষ্ট। আমাদের 4 জনকে একসাথে ঢুকতে দেখে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চারপাশে সবাই চুপ। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাবার দৃষ্টি প্রথমে গেল আমার ওপর, তারপর নীলার দিকে, তারপর সোজা গিয়ে থামল সজীব ভাইয়া আর রিয়ার ওপর। বাবার কণ্ঠ ভারী হয়ে উঠল। তুমি কোন সাহসে এ বাড়িতে এসেছো? ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু বলার মতো ভাষা যেন তার নেই। রিয়া একটু পেছনে সরে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভয় পাচ্ছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বাবা গর্জে উঠলেন। তোমার জন্য আজকে এই বাড়ির সম্মান মাটিতে মিশে গেছে, আর তুমি এখন এসেছো, তাও আবার ওই মেয়েকে সাথে নিয়ে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। আমি এগিয়ে গিয়ে কিছু বললাম। বাবা আমাকে থামিয়ে দিলেন। তুমি চুপ থাকো, তোমার সাথে পরে কথা বলবো। আমি থেমে গেলাম। এই মুহূর্তে কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হবে সেটা বুঝতে পারছিলাম। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা নীলা ধীরে এক পা সামনে এগিয়ে গেল। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। নীলা শান্ত গলায় বলল, বাবা, আমি কিছু বলতে চাই। পুরো ঘর থেমে গেল। কেউ আশা করেনি এই মুহূর্তে সে কথা বলবে। বাবা একটু থমকালেন। তার চোখে রাগ এখনও আছে, কিন্তু কণ্ঠ আগের মতো তীব্র না। বলো। নীলা মাথা নিচু করে না, বরং সোজা চোখে তাকিয়ে বলল, আজকে যদি আপনি শুধু রাগ দেখেন তাহলে হয়তো সব ভেঙে যাবে, কিন্তু যদি একবার বুঝতে চেষ্টা করেন তাহলে হয়তো সব ঠিকও হয়ে যেতে পারে। তার কণ্ঠে কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়াও নেই, শুধু এক ধরনের স্থিরতা। বাবা কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। নীলা আবার বলল, উনি ভুল করেছেন, এটা ঠিক, কিন্তু উনি পালিয়ে যাননি দায়িত্ব থেকে। উনি ভালোবাসার জন্যে গেছেন, আর যাকে নিয়ে গেছেন সে খারাপ মেয়ে না। তার চেয়ে বড় কথা, আমার কোনো অভিযোগ নেই ওনার উপর, কারণ আমার ভাগ্য হয়তো তিনি ছিলেন না, তাই আমাদের বিয়ে হয়নি। ঘরের সবাই অবাক। কেউ ভাবেনি নীলা এভাবে কথাগুলো বলবে। আমি দেখলাম বাবার চোখে রাগটা একটু একটু করে নরম হচ্ছে। নীলা এবার একদম ধীরে বলল, আজকে যদি আপনি ওনাকে দূরে ঠেলে দেন তাহলে হয়তো উনি আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু যদি আজকে আপনি একবার ক্ষমা করেন তাহলে এই বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। শেষ কথাটা বলার সময় তার গলায় হালকা কাঁপন ছিল, কিন্তু সে চোখ নামায়নি। বাবা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। ভাইয়া মাথা নিচু করে আছে। বাবা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, মাথা তোলো। ভাইয়া ধীরে মাথা তুলল। চোখে অপরাধবোধ, ভয় আর অনুশোচনা সব একসাথে। বাবা গভীর শ্বাস নিয়ে বললেন, মেয়েটা কি তোকে সত্যিই ভালোবাসে? ভাইয়া এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। বাবা ধীরে ধীরে রিয়ার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে আর আগের মতো রাগ নেই, আছে পরীক্ষা করার মতো একটা গভীরতা। তারপর হঠাৎ করে তিনি বললেন, ঠিক আছে, শুধুমাত্র নীলা এবং রিয়ার দিকে তাকিয়ে সব কিছু মেনে নিলাম। একটা শব্দ,
কিন্তু সেই শব্দে যেন পুরো ঘরের ভার নেমে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ভাইয়া হতবাক, রিয়ার চোখে পানি চলে এলো। নীলা হালকা করে আমার দিকে তাকালো, তার চোখে ছোট্ট একটুকু হাসি, যেন সে আগেই জানতো এমনটাই হবে। আমার বুকের ভেতর জমে থাকা চাপটা একদম হালকা হয়ে গেল। তারপর ভাইয়া তার রুমে চলে গেল আর আমি আমার রুমে ঢুকতেই যেন একটা দীর্ঘ চাপা নিঃশ্বাস বের হয়ে গেল আমার। এতক্ষণ যা কিছু হলো সব কিছু মাথার ভেতর ঘুরছিল, মনে হচ্ছিল একটা যুদ্ধ শেষ হলো আজ। আমি দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখি নীলা জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে, বাইরে তাকিয়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে ওর মাথার ভেতরেও অনেক কিছু চলছে। আমি বিছানায় বসে বললাম, আজ তুমি না থাকলে এত তাড়াতাড়ি কিছুই ঠিক হতো না। নীলা হালকা ঘুরে তাকালো, মুখে সেই শান্ত হাসি। আমি কিছুই করিনি, সবকিছু ঠিক হওয়ার ছিল, তাই হয়েছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই নীলা হঠাৎ বলল, একটা কথা বলবো? বলো। ভাইয়া যেহেতু আজ প্রথমবার বউ নিয়ে বাড়িতে এসেছে, আমাদের কি ওদের জন্য কিছু করা উচিত না? আমি ভ্রুকুচকে তাকালাম। মানে কি করব? নীলার চোখে হালকা দুষ্টুমির ঝিলিক দিল। একটা সারপ্রাইজ দেওয়া যায়। কি সারপ্রাইজ? বাসর ঘর সাজিয়ে। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম ওর দিকে, তারপর হঠাৎ করে হেসে ফেললাম। তুমি সিরিয়াস? একদম, যেহেতু সেরকম ভাবে কোনো অনুষ্ঠান হয়নি, এতটুকু তো করা উচিত। আইডিয়াটা খারাপ না। তাহলে শুরু করা যাক। তুমি থাকো, আমি ফুল নিয়ে আসছি। কিছুক্ষণ পর আমি ফুল, কিছু ফোয়ারি লাইট আর সাজানো ছোটোখাটো জিনিস নিয়ে ফিরে এলাম। রুমে ঢুকতেই দেখি নীলা ইতিমধ্যে সব কিছু গুছিয়ে ফেলেছে। আমাকে দেখে বলল, বাহ, এত কিছু এনেছো? আজকে কিন্তু ফুলসজ্জা একদম সিনেম্যাটিক হবে। নীলা হেসে ফেলল। তারপর আমরা দুজন মিলে প্রথমে ভাইয়ার রুমে গেলাম। দরজায় নক করতেই ভাইয়া খুলল। কি হয়েছে? আমি একটু গম্ভীর মুখে বললাম, জরুরি কথা আছে, একটু বাইরে আসো তো। রিয়া ভেতর থেকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। ভাইয়া বের হতেই আমি বললাম, তোমরা একটু নিচে যাও, আমরা একটা কাজ করব। কি কাজ? বলা যাবে না এখন, ভাবিকে নিয়ে নিচে যাও। দুজন নিচে চলে যেতেই আমরা দরজা বন্ধ করে দিলাম। তারপর শুরু হলো আমাদের কাজ। আমি বিছানার চারপাশে ফুল ছড়িয়ে দিচ্ছি, আর নীলা খুব যত্ন করে বালিশ ঠিক করছে, চাদর গোছাচ্ছে। মাঝে মাঝে দুজনের হাত ছুঁয়ে যাচ্ছে, কিন্তু আজ আর কেউ হাত সরাচ্ছি না। ঘরটা ধীরে ধীরে বদলে গেল। সাদা চাদরের ওপর লাল গোলাপের পাপড়ি, জানালার পাশে ঝুলছে ছোট ছোট লাইট, বাতাসে হালকা ফুলের গন্ধ। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর আমি বললাম, চলো ওদের ডাকি। নিচে গিয়ে দেখি সবাই বসে গল্প করছে। আমি আর নীলা একে অপরের দিকে তাকিয়ে হালকা ইশারা করলাম, ভাইয়া একবার ওপরে আসো তো। ভাইয়া আর ভাবি দুজনেই উঠল। তাদের নিয়ে আমরা রুমের সামনে এলাম। এখনো বলছিস না কেন? কি হয়েছে? আমি দরজা খুলে বললাম, এখন দেখো। দুজন ভেতরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল। রিয়ার মুখে অবাক হাসি, চোখ চকচক করছে। ও মাই গড! ভাইয়া চারিদিকে তাকিয়ে বলল, এগুলো তোরা করেছিস? নীলাভ হালকা হেসে বলল, হ্যাঁ। রিয়ার চোখ ভিজে উঠল। ভাইয়া আমার দিকে তাকিয়ে এগিয়ে এসে কাঁধে হাত রাখল। তুই আমার জন্য এত কিছু করলি? যা হওয়ার হয়ে গেছে, এখন নতুনভাবে শুরু করো। ভাইয়া কিছু বলল না, শুধু জড়িয়ে ধরল আমাকে। কিছুক্ষণ পর আমরা দুজন চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম। করিডোরে হাঁটতে হাঁটতে নীলা বলল, দেখলে, একটু ভালোবাসা দিলেই সব ঠিক হয়ে যায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি না থাকলে আমি কখনো এসব ভাবতেই পারতাম না। নীলা কিছু বলল না, শুধু হালকা হাসল। আমরা আমাদের রুমে ফিরে এলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই আবার সেই চেনা নীরবতা, কিন্তু আজ সেটা অস্বস্তিকর না, বরং স্বস্তির। নীলা বিছানার ধারে বসে ওড়নাটা একটু ঠিক করছিল।
আমি দরজার পাশে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে হলো আর দূরে থাকার কোনো কারণ নেই। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নীলা তাকালো। কি? আমি কিছু বললাম না, শুধু 1 সেকেন্ড তাকিয়ে থেকে হুট করেই ওকে জড়িয়ে ধরলাম। নীলা প্রথমে একটু চমকে উঠল, এই কিন্তু পরের মুহূর্তেই থেমে গেল। ওর শরীরটা একটু শক্ত ছিল শুরুতে, তারপর ধীরে ধীরে নরম হয়ে এলো, যেন এতদিনের অস্বস্তি দ্বিধা সবকিছু গলে যাচ্ছে এই একটুকু স্পর্শে। আমি আসতে বললাম, অনেকদিন ধরেই তোমাকে ধরতে ইচ্ছে করছিল। অনেক দিন? হুম। তাহলে ধরো নাই কেন? গ্রিন সিগন্যাল পাইনি তাই। তো আজকে কি পেয়েছো? জানি না, তবে এখন আর সিগন্যালের অপেক্ষা করব না। নীলা কিছু বলল না, শুধু একটু আঁকড়ে ধরল আমাকে। কিছুক্ষণ আমরা ঠিক এভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর আমি ধীরে ওর মুখটা নিজের দিকে তুললাম। ওর চোখে একদম আলাদা কিছু ছিল আজ, লজ্জা, স্বস্তি আর একটু অজানা অনুভূতি। আমি খুব আস্তে করে ওর গালে একটা কিস দিলাম। নীলা চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য, তারপর নিচু গলায় বলল, তুমি কিন্তু অনেক রোমান্টিক। আমি হেসে বললাম, মাত্র এতটুকুতেই বুঝে নিলে? তো আর কতটুকু বোঝাতে চাও? না বলে করে দেখাই। মানে? মানেটা দেখাচ্ছি। বলেই আমি রুমের লাইটটা অফ করে দিলাম, আর তারপর বাকিটা ইতিহাস। প্রিয় দর্শক, জীবন কখনো কখনো আমাদের এমন কিছু মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যা আমরা স্বপ্নেও ভাবি না। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, পারস্পরিক একটু বিশ্বাস আর ভালোবাসায় পারে একটা ভুল সম্পর্কের সমীকরণকে সুন্দর এক ইতিহাসে বদলে দিতে। আজকের এই অসমাপ্ত সমীকরণ আর সুন্দর সমাপ্তির গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই সব দারুণ ও আবেগঘন গল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পের হাত ধরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।